একটা কনস্টিটিউশন যখন আপনি অ্যাডপ্ট করবেন কিংবা অ্যামেন্ড করবেন কিংবা পরিবর্তন করবেন, তখনই প্রশ্ন এসে দাঁড়ায় যে টেকসই হবে কিনা, সাস্টেইনেবল হবে কিনা। পরিবর্তন তো আমাদের দেশে বহুবার সংবিধান হয়েছে। ম্যাক্সিমাম পরিবর্তন আমাদের সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গেছে। 13th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে, 8th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের করা 5th অ্যামেন্ডমেন্ট পুরোপুরি বাতিল হয়ে গেছে, 16th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে, কিছুদিন আগে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে। এগুলো তো পার্লামেন্টই করেছিল। পার্লামেন্টের মধ্যেই তো কমিটি গঠন করে যাচাই বাছাই করে চলে গেল কেন? টেকসই হয়নি। কি কারণে টেকসই হয় না? যে কারণে টেকসই হয় না, এই থিওরির নাম হলো বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। অর্থাৎ পার্লামেন্টের এই ক্ষমতাটা অ্যাবসলিউট না। পার্লামেন্ট যে কাজটা করবে, এই কাজটা যদি বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে ততটুকু টিকবে যতটুকু সাংঘর্ষিক না, ততটুকু আর টিকবে না যেটা সাংঘর্ষিক। এই ডক্ট্রিন আসলে আসে ভারত থেকে। মূল মামলা ছিল কেশবানন্দ ভারতী কেস। সেখান থেকে এই ডক্ট্রিনের উদ্ভব হয়। ইন্দিরা গান্ধীর কথা আমরা সবাই জানি। তো সেখানে একটা সংবিধানের সংশোধন কখন অসাংবিধানিক হয়? নর্মাল আইন অসাংবিধানিক হতে পারে, কিন্তু সংবিধান কখন অসাংবিধানিক হয়? সংবিধান এসে তখন অসাংবিধানিক হয় যখন এর যে বেসিক পিলার্সগুলো আছে, এই বেসিক পিলারগুলোর সঙ্গে কন্ট্রাডিক্টরি হয়ে যায়। ফর এক্সাম্পল, যেমন জুলাই সনদে আমরা একটা বলছি যে রাষ্ট্রের মূলনীতিটা আমরা পরিবর্তন করব। এগ্রি করেছে সবাই, কারো কোনো দ্বিমত নাই। সকলেই এক বাক্যে কি বলেছেন? সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে। বিএনপি, জামাত, এনসিপি সবাই একমত। এখন প্রশ্ন হলে আপনারা কীভাবে করবেন এটা? সরকার যে সিস্টেমে যেতে চাচ্ছে, তারা কমিটি করেছে, এই প্রস্তাবটা তো তারা পাশ করবে। যেহেতু জুলাই সনদ তারা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে বলেছে, তো অক্ষরের ভিত্তিতে এটাও পড়ে, তো অক্ষর না লাইন পড়ে, এটা কনসেপ্ট পড়ে। কিন্তু আমাদের সংবিধানে 5th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে আছে ধর্মনিরপেক্ষতা হলো বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। এখন আমাদের পার্লামেন্ট কি পারবে এটা পরিবর্তন করতে? আনসার ইজ সিম্পলি নো। দিস পার্লামেন্ট ক্যানট চেঞ্জ ইট। মেজরিটি থাকলেও তো নো, আসলে 2/3 মেজরিটি থাকলেও কাজ হবে না। 300 জনের 300 জন ভোট দিলেও কাজ হবে না, কারণ দিস ইজ সামথিং ডিফারেন্ট, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। এই থিওরি বাংলাদেশে প্রথম আসে 8th অ্যামেন্ডমেন্ট কেসে, আনোয়ার হোসেন ভার্সেস বাংলাদেশ। সেই থেকে শুরু করে সর্বশেষ 15th অ্যামেন্ডমেন্ট যে রায় হলো, এই রায় পর্যন্ত এই থিওরিটা এখানে ডেভেলপ করেছে। আমরা কেন সংস্কারের কথা বলেছিলাম? আমরা বলেছিলাম পরিষদটা কেন দরকার। কারণ এই জুলাই সনদে যে প্রস্তাবগুলো করা হয়েছে, তার মধ্যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনকে হিট করতেছে এরকম গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন ধরুন, আপনি পার্লামেন্টকে দ্বিকক্ষ বিশিষ্ট করে ফেলবেন বলা হচ্ছে। বিএনপি একমত। রেশিও নিয়ে দ্বিমত, কি সিটের রেশিও অনুপাতে হবে নাকি ভোটের রেশিও অনুপাতে হবে, এটা দ্বিমত। কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এটা তো দ্বিমত নাই। তার যদি দ্বিমত না হয়, তা কি করে করবেন? অ্যামেন্ডমেন্ট করে। তো দিস ইজ হিটিং দ্য বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। তাহলে সংস্কার পরিষদের প্রশ্নটা কেন আসলো গণভোটের? শীষ ভাই, আপনি তো ওই সময় ছিলেন ঐকমত্য কমিশনের অনেকগুলো, এখনো হয়তো এগুলো আপনি ফলো করেন, লিটারেচারগুলো দেখেন। আমার প্রশ্নটি হচ্ছে, এই আলোচনাগুলো তো অলরেডি এক্সস্ট করা হয়ে গেছে, তো তারপরও এই সংবিধান, এই যে একটা যে বিশেষ কমিটি করা হলো, এইটির আসলে আইনি ব্যাকআপ কি? প্রসিডিউরাল, পার্লামেন্টের রুলস অফ প্রসিডিউরে অ্যামেন্ডমেন্ট কমিটি হবে, অ্যামেন্ডমেন্ট কমিটি তৈরি করবে, প্রপোজাল আনবে, তারপরে আবার পার্লামেন্টে আসবে, বিতর্ক হবে, তারপরে আবার প্রয়োজনে জনমত যাচাইয়ের জন্য যাবে, তারপরে আবার আসবে, প্রেসিডেন্টের কাছে যাবে, গণভোট দরকার হলে দরকার হবে, গণভোট না হলে এটা পাস হয়ে যাবে। সাংবিধানিক প্রসেস। প্রশ্নটা কোথায়, প্রবলেমটা কোথায় লেগেছে জানেন? গণভোটে তো আমরা একমত হলাম সবাই। গণভোট কিন্তু বিএনপির প্রস্তাব, আমি বারবার বলছি, গণভোট কিন্তু অন্য কোনো দল প্রস্তাব করেন। এবং দেখবেন আমাদের সালাউদ্দিন ভাই সবার আগে স্বীকার করেন যে আমিই প্রস্তাব করেছি। ইয়েস, আমরা তো ছিলাম সেখানে, প্রস্তাব তিনিই করেছেন। প্রস্তাব করে গণভোটটা হা হলে কি হবে, এই অর্ডারটার মধ্যে বলা আছে। তো গণভোটটা হা হলে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই পরিষদের মেয়াদ হবে 180 দিন। 180 দিনের মধ্যে সে কাজগুলো সম্পন্ন করবে, করে পরিষদের সংস্কার সবার কাজ শেষ। যে সংস্কারগুলোর কথা আমরা এখন বলছি, তার মধ্যে 47টা সংবিধান সংক্রান্ত। এই সংক্রান্তর ভিতরে
বেশ কয়েকটা আছে যেটা হিটিং বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। আপনি যদি এটাকে টেকসই না করতে পারেন, করার জন্য কেন করবেন? একটা বিপ্লবের পরে, একটা অভ্যুত্থানের পরের পরিবর্তন নিশ্চয়ই বেসিক কিছু চেঞ্জ আসবে। এই জন্য আমি মনে করছি, আমরা মনে করি এই সংশোধনের যে রাস্তাটা, দিস ইজ রং রোড। এটার ব্যাকলেশ হতে পারে, হবেই, ওকে, হতে পারে না। আমি আপনাকে বলছি, সময়ের ব্যবধানে যে তরিকায় অগ্রসর হচ্ছেন, যেটা আমাদেরকে দেখাচ্ছেন, একই কাজ কিন্তু বিএনপি করেছিল পঞ্চম সংশোধনীর সময়, এবং আমি রায়ের কপিটা আমার কাছে আছে। সেখানে আমাদের সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইউজারপার, অবৈধ ক্ষমতা দখলদার। বিএনপি যে রাস্তা অবলম্বন করছে, একই শব্দ শোনার জন্য তাদের আবার অপেক্ষা।